ওয়েলকাম স্টুডেন্টস অফ ক্লাস 12। আমরা আগের ভিডিওতে যেটা পার্ট 1 ছিল এই তড়িৎ ক্ষেত্রে, সেখানে আমরা কিছু নিউমেরিক্যাল ফর্মুলা, কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম, যেগুলো আমাদের এমসিকিউ স্পেশালি এইচএসআর ইউনিভার্সিটির জন্য করতে সুবিধা হবে। আমরা সেই ভিডিওতে সব ফর্মুলাগুলো ডিসকাস করা যায়নি। তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স, যেটা আমরা বাংলায় বলি তড়িৎ ফ্লাক্স। এখান থেকে অনেক রকমের প্রশ্ন আমাদের মেডিকেল এন্ট্রান্সে, এইচএসএ, ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সেও রয়েছে। তড়িৎ ফ্লাক্স সম্বন্ধে ভালো করে শিখলে আমাদের কিন্তু অনেকগুলো লাভ আছে। তবে তড়িৎ ফ্লাক্স সম্বন্ধে একটু ধারণা নিই। ধরো এটা একটা বদ্ধ তল রয়েছে, তো এই তলে আমি এখানে একটা ছোট্ট ক্ষেত্রফল, যেটাকে আমি ডিএস বলছি, সেটা কল্পনা করলাম। তো ধরো আমাদের থিটা অ্যাঙ্গেল ধরলাম আমি এই ডিএস এবং ই এর মধ্যে, সাপোজ ডিএস আর ই এর মধ্যে আমি থিটা অ্যাঙ্গেল ধরলাম। এই জন্য এই ডিএস আর ই এর মধ্যে যে অ্যাঙ্গেলটাকে থিটা ধরেছি, যদি ডিএস এর জন্য যদি ফ্লাক্স, তোমরা জানো ক্ষেত্রফলকে আমরা ভেক্টর রাশি হিসেবে ট্রিট করি, কারণ এর সাপেক্ষে একটা আমরা লম্বা ড্র করি। তাহলে এই ক্ষেত্রে আমরা ডি ফাই ইকুয়ালস টু লিখতে পারি ই ডট ডিএস। ডি ফাইটা কি না, এই ডিএস এর মধ্য দিয়ে কতগুলো তড়িৎ বলরেখা যাচ্ছে, সেটাই হচ্ছে তড়িৎ ফ্লাক্স। তাই তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞা হচ্ছে যে কোন তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যাই হলো তড়িৎ ফ্লাক্স। তাই ডি ফাই ইকুয়ালস টু ই ডট ডিএস, এখানে ডট প্রোডাক্ট থাকছে। তাহলে এটাকে যদি আমরা ডটটাকে ভেঙে নিই, তাহলে এটা দাঁড়াবে। অনেকেই শর্টে এইভাবেও লেখে, এটাও চলবে যদি আমরা টেস্ট ক্ষেত্রফলের জন্য বলি। আর এটাকে আমরা আবার শুধু যখন ফাইন্ড করব, তাহলে আমরা এখান থেকে কিন্তু ইন্টিগ্রেশন করেও কিন্তু বের করতে হতে পারে। তাহলে এক্সপ্রেশন দাঁড়াচ্ছে এটাই, যে ডি ফাই ইকুয়ালস টু ই ডট ডিএস। তো এখান থেকে বুঝতে পারছো থিটার বিভিন্ন মানের জন্য, সাপোজ থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হলো কিংবা পাই বাই 2 হলো, তো 0 ডিগ্রি হলে যখন ম্যাক্সিমাম হচ্ছে, 90 হলে এরকম কিন্তু 0 হয়ে যাচ্ছে। তো এটা হলো তড়িৎ ফ্লাক্স। কাকে বলে? তড়িৎ ফ্লাক্সের এক্সপ্রেশন। তড়িৎ ফ্লাক্স থেকে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। যদি ই বহির্মুখী হয়, তড়িৎ প্রাবল্য যদি বহির্মুখী হয়, তখন এই ফাইকে আমরা পজিটিভ ধরি, যেটা তোমাদের এন্ট্রান্সে এমসিকিউ তে খুব কাজে লাগবে, যে কোনটা পজিটিভ ধরবো কোনটা নেগেটিভ ধরবো। তাহলে বহির্মুখী হলে আমরা পজিটিভ ধরবো, আর যখন অন্তর্মুখী হবে তখন কিন্তু আমরা নেগেটিভ ধরবো। আমরা নেক্সট ভিডিওতে প্রবলেম ডিসকাস করার সময় আলোচনা করব। এইবার আমাদের কনসেপশনে যেটা আমাদের জানতে হবে ভালো করে, যে এই ফ্লাক্স যখন আমরা বের করি, তো এই ফ্লাক্সটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি? আমি আগেই বলেছি, কোন তলের মধ্য দিয়ে লম্বভাবে কতগুলি তড়িৎ বলরেখা গমন করছে কিংবা অতিক্রান্ত করছে, সেটাই হচ্ছে আমাদের তড়িৎ ফ্লাক্স। তো তড়িৎ ফ্লাক্স আমাদের কিউ যদি আধান হয় আর এপসিলন যদি হয় সেই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, যদি শূন্য মাধ্যমে স্বাভাবিকভাবে সেটা এপসিলন 0 হয়ে যাবে। এইটাই হচ্ছে কিন্তু নাম্বার অফ ইলেকট্রিক লাইনস অফ ফোর্স। বাংলায় তড়িৎ বলরেখার সংখ্যা সমান কিউ বাই এপসিলন। এবার শূন্য মাধ্যম হলে এই এপসিলন উইল বি রিপ্লেসড বাই এপসিলন 0, যেটা আমরা কিছু এক নম্বরের প্রশ্ন রয়েছে, সেখানে প্রশ্ন রয়েছে, ভেরি শর্ট আনসারটা রয়েছে লিখবে যে 1 কুলম্ব আধান থেকে কতগুলো তড়িৎ বলরেখা নির্গত হচ্ছে। তো আমরা এখানে ফর্মুলা দেখে নিয়েছি, কিউ এর জায়গায় বসাবো 1 কুলম্ব, আর এপসিলন যেহেতু সেখানে কিছু মাধ্যম বনামি, তাহলে আমরা বায়ু মাধ্যম ধরে নেব কিংবা শূন্য মাধ্যম। তাহলে এইখান থেকে 8.854 10 টু দি পাওয়ার -12 দিয়ে ভাগ করব, যতগুলো হবে ততটি হচ্ছে বলরেখার সংখ্যা। তো এইভাবে এই জাতীয় অঙ্কগুলো করতে আমাদের কাজে লাগবে এই ফর্মুলা। নেক্সট হচ্ছে এই কিউ বাই এপসিলন যে কিংবা কিউ বাই এপসিলন যে ফর্মুলা থাকছে, এই ফর্মুলা দিয়ে আমাদের অনেক রকমের তড়িৎ ফ্লাক্স এন্ট্রান্স আর এইচএসএ বের করতে হয়। সেইটা একটু ক্লিয়ার করে দিতে হবে। সেটা কিন্তু আমাদের অনেকেরই কনফিউশন রয়েছে, সেটা আমি একটা একটা করে আমি একটা লিস্ট করে রেখেছি, আমি একটা একটা করে বলবো। সবচেয়ে প্রথম, এমনি তো কিউ বাই এপসিলন হচ্ছেই কিংবা কিউ বাই এপসিলন যেটা হচ্ছে, এইটা বাদে একটা প্রথম কেস আলোচনা করি। বলছে ই মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আর ব্যাসার্ধের একটি অর্ধগোলাকার ফাঁপা বস্তু রাখা হলো, যেখানে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ বস্তুটির ভূমির লম্ব বরাবর। তাহলে অর্ধগোলক
স্বাভাবিকভাবে তার যে অবিলম্বটা আমরা টানলাম এইদিকে, যেহেতু কোনো আধান এখানে রাখা নেই, কিছু দেখতে আমরা পাইনি, আর প্রশ্নেই বলা রয়েছে এর ডিরেকশন, কারণ প্রশ্নে বলা রয়েছে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ বস্তুটির ভূমির লম্ব বরাবর, বস্তুটির ভূমি তার লম্ব বরাবর। এই ক্ষেত্রে ফাই কত হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তোমরা দেখবে বিভিন্ন জায়গাতে যেটা পরীক্ষাতে সরাসরি করার জন্য তোমরা মনে রাখতে পারো, কিন্তু কিভাবে আমি বলে দিচ্ছি তোমাদের, যে ফাই ইকুয়ালস টু পাই আর স্কয়ার ই। তো ফাই ইকুয়ালস টু পাই আর স্কয়ার ই, এটা কিভাবে এলো? না এটা এসছে অ্যাকচুয়ালি, না এই যে দেখতে পাচ্ছ কোনো আধান যেহেতু নেই, তাহলে মোট তড়িৎ ফ্লাক্স কিন্তু শূন্য। এবার শূন্য যেহেতু ডান পক্ষ থাকছে, তো এটার জন্য যখন আমরা বের করবো, তোমার দেখো অ্যাঙ্গেলটা ই এই দিকে, এন এই দিকে, তার মানে এদের মধ্যে অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি। তো আমরা একটু আগে ফর্মুলা দেখেছিলাম ই ডট ডিএস, তাহলে ই তো থাকছে, ক্ষেত্রফল তো তোমরা দেখতে পাচ্ছ পাই আর স্কয়ার cos 180 ডিগ্রি। তো লক্ষ্য করে দেখো একটা মাইনাস আসছে, মাইনাস পাই আর স্কয়ার ই আসছে, তার মানে এইটার জন্য আসছে মাইনাস পাই আর স্কয়ার ই। আর এই যে বক্রতল রয়েছে, যেখানে আমরা প্রশ্নটা জিজ্ঞেস করেছে যে বক্রতলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স কত, তোমরা সরাসরি এটা মনে রেখে করতে পারো, কিন্তু বোঝার জন্য আমি বলছি মাইনাস পাই আর স্কয়ার ই প্লাস এটার জন্য যদি ফাই ধরি, তাহলে ফাই, তাহলে দেখো ফাই ইকুয়ালস টু পাওয়া যাচ্ছে পাই আর স্কয়ার ই। মনে রাখলে সরাসরি তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার পরের প্রশ্ন হচ্ছে, এরকমই অর্ধগোলক আছে, বলছে আর ব্যাসার্ধ একটি অর্ধগোলকের কেন্দ্রে একটি বিন্দু আধান রাখা হবে। সাপোজ আমি এখানে একটা বিন্দু আধান রাখলাম প্লাস কিউ, একটা বিন্দু আধান রাখলাম। তো স্বাভাবিকভাবে এর জন্য আমার বলরেখা বুঝতেই পারছো বহির্মুখী হবে, পজিটিভ আধান যেহেতু ধরেছি, তার জন্য কি এক্সপ্রেশন দাঁড়াবে? না একদম সিম্পল লজিক বলি, যেহেতু আধান রয়েছে আমাদের ই ইনটু এস তো হতেই হবে। তো নরমাল ভাবে বলতে পারি আমি, যেহেতু একই দিকে অ্যাঙ্গেলটা থাকছে, তাহলে আমরা বলবো এই যে অর্ধগোলক রয়েছে তার আমার ক্ষেত্রফল তো জানি কত হয়, তাহলে 2 পাই আর স্কয়ার ইনটু ই। তোমরা সরাসরি মনে রাখতে পারো এইটা এককালীন লিখে দিয়ে 2 পাই আর স্কয়ার ইনটু ই, এভাবে আমরা করতে পারি। নেক্সট আমাদের বলছে একটি ঘনক রয়েছে, ঠিক আছে? ঘনক আমাদের পরীক্ষাতে একটু বেশি ইম্পর্টেন্ট, ঘনকটা একটু ভালো করে বুঝবে আর মনেও রাখবে, কারণ সরাসরি অঙ্ক করতে হবে। তো প্রশ্ন প্রথম রয়েছে একটি ঘনকের যে কোনো একটি বর্গাকার তলে কেন্দ্রে কিউ আধান রাখা হলো। তাহলে আমি একটা ছোট্ট করে ঘনক আঁকছি, তাহলে এই ঘনকে যে কোনো একটা বর্গাকার তল, তাহলে আমি এই তল ধরলাম, বলছি যে কোনো একটি বর্গাকার তলে কেন্দ্রে কিউ আধান রাখা হলো, আমি এখানে একটা কিউ আধান রাখলাম। তাহলে বুঝতে পারছো এটাকে যদি আমি বদ্ধ তলে আনতে চাই, যেটা গাউসের উপপাদ্য তোমরা পড়েছো, তাহলে ডেফিনেটলি আমাকে এইখানে আরেকটা, যেটা এইখানে আমরা আঁকবো, আমাদের কি করতে হবে না আরেকটা আঁকতে হবে, কি না আরেকটা ঘনক আঁকতে হবে। এই ঘনকটা আঁকার জন্য আমরা কি করব না, আমরা যেটা এইখানে নিচ্ছি, নিয়ে আমরা এটা যখন আমরা কমপ্লিট করব, তো কমপ্লিট করলে কি হবে না, একটু আঁকাতে ভুল হয়ে গেছে, এইবার দেখো, তাহলে বদ্ধ করতে গেলে আমাকে দুটো ঘনক লাগছে, একটা ছিল আর একটা আমরা আঁকলাম। তাহলে এই যে আমরা আঁকলাম, তাহলে এমনি কত হয় q বাই এপসাইলন 0 হয়, আমি যদি শূন্য মাধ্যম ধরে থাকি, তাহলে এখানে দুটো হচ্ছে, তাহলে দুই দিয়ে ভাগ হবে, এই জন্য উত্তর হবে জড়িত তড়িৎ ফ্লাক্স হবে q বাই 2 এপসাইলন 0। তাহলে এখানে প্রশ্ন ছিল ঘনকটির সঙ্গে জড়িত ফ্লাক্স, তাহলে জড়িত ফ্লাক্সটা অর্ধেক হয়ে যাচ্ছে আগের তুলনায় যদি কোন একটা বর্গাকার তলে কেন্দ্রে থাকে। নেক্সট প্রশ্ন, একটি ঘনকের কেন্দ্রে কিউ আধান অবস্থান করছে। এবার ঘনকের কেন্দ্রে যদি হয় সাপোজ, তাহলে আমি এখানে ড্র করি, তাহলে একসাথে সব ছবিগুলো থাকতে পারে আমাদের। সাপোজ এরকম একটা ঘনক আছে, এইখানে একটা কিউ আধান রয়েছে, যেহেতু ঘনকের কেন্দ্র রয়েছে তো আগে থেকেই বদ্ধ রয়েছে, তো এই জন্য এখানে কোনো চেঞ্জেস হবে না, তার মনে রাখবে সেই কিউ বাই এপসাইলন 0 হবে। নেক্সট ঘনকের কেস হচ্ছে যে একটি ঘনকের প্রান্ত রেখার উপর, একটি ঘনকের
প্রান্ত রেখার উপর। তাহলে আমি একটা ঘনক ড্র করি আগে। বলছে একটি ঘনকের প্রান্ত রেখার উপর কোন বিন্দু আধানকে রাখা হয়েছে। তাহলে প্রান্ত রেখা আমরা বুঝতে পারছি এখানে একটা রেখেছি, কিউ আধান রেখেছি। এবারে ভেবে রাখো একে যদি বদ্ধ করতে হয় আমাকে এর মতো, কি না এর মতো যেরকম আগেরবার করলাম আমরা, তাহলে এর মতো যেরকম আমাদের আঁকতে হচ্ছে। আবার বুঝতে পারছো এখানে একটা একটা লাগলো, আবার এই ধারে একটা আসবে, এই ধারে আবার এই ধারে একটা আসবে, তাহলে তো ক্লোজড হবে। তাহলে মোট কটা ঘনক লাগছে? 4টা ঘনক লাগছে। এই জন্য এই ক্ষেত্রে জড়িত যে ফ্লাক্সটা হবে প্রান্তে থাকলে, আমি আবার বলছি প্রান্ত রেখায় যদি থাকে, এখানে কেন্দ্রে থাকলে কিন্তু হবে না। তাহলে এখানে একটা এখানে একটা এরকম দুটো ওই দিকেও থাকবে, আমি আর আঁকলাম না। তাহলে কত হচ্ছে q/4πε0। তাহলে এখান থেকে আমরা বুঝলাম q/4πε0 হবে যখন কোনো প্রান্ত রেখাতে কোনো আধানকে রাখা হবে। নেক্সট কোশ্চেন যেটা আমাদের মেডিকেল এন্ট্রান্স ছিল যে একটি ঘনকের একটি কৌণিক বিন্দুতে q আধানকে যদি রাখা হয় তাহলে কত হবে। তাহলে আমরা এই ডায়াগ্রামের হেল্প নিতে পারি চাইলে। এখানে দেখো এরকম একটা ঘনক রয়েছে, বলছে এইখানে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা কিউ আধান রাখা আছে। এবার এখানে প্রবলেম দেখো, কিউ আধানকে রাখা হলো, আবার কিউ আধানটা যেন টোটাল কম্বিনেশনে যেন সেন্টারে থাকে। তার মানে বুঝতেই পারছো এরকম একটা কম্বিনেশন তো আসছে, মানে এখানে আবার আসবে এরকম একটা কম্বিনেশন। তো এটা করতেই হবে, আমি বদ্ধ করবো কি করে? তাহলে আমরা এইখানে যেরকম এইখানে আসছি, এইখান থেকে আবার বুঝতেই পারছো এরকম আসবে। তাহলে এখানে একটা ঘনক, এখানে একটা ঘনক, দুটো এইরকম। এটা যদি বদ্ধ হয়নি এখনো, এইখানে একটা ঘনক আসবে, তারপর আবার এখানে একটা ঘনক আসবে। তাহলে দুটো দুটো চারটে একটা সাইড সেটে ওই ধারে পাবো। যদি আমি ভাবি একটা একটা তারপর আবার একটা তারপর একটা, তো এরকম চারটে তো এই ধারেও থাকবে। তার মানে কি এইখানে দুই, এর উপরে দুই, আর ওই ধারে আবার দুই দুই চার। তাহলে মোট কটা হচ্ছে না, মোট হচ্ছে 8টা। 8টা নিলে কম্বিনেশন, তাহলে 8টা ঘনক দিলে এই বদ্ধ হবে, আর এই মাঝখানে থাকবে কেন্দ্র, সেটাও শর্ত থাকে প্রশ্নে। তার মানে 8টা যেহেতু লেগেছে সেই জন্য আমাদেরকে 8 দিয়ে ভাগ করতে হবে, মানে 1/8, যেটা বলা হয় 1/8 অংশ। তোমরা বইগুলো দেখো এখানে এটা 1/8 অংশ। এই জন্য এটা phi = q/8ε0। আমি আবার বলছি এখানে যেহেতু দুটো শিলাতল লেগেছিল, যখনই আমরা দেখবো কোনো কৌণিক বিন্দুতে আছে, এটা কিন্তু বদ্ধ এখনো হয়নি, এদিকে একটা এদিকে একটা আবার এদিকে একটা আবার ওই ধারে একটা, তাহলে একটা একটা দুটো, তাহলে একটা একটা দুটো, এর উপরে দুটো, একই স্ট্রাকচার ওইদিকে আবার থাকছে। তাহলে 4 + 4 মোট 8, ওই জন্য একটা 8 দিয়ে ভাগ হয়ে থাকে। তাই ঘনকের মোটামুটি এই কেসগুলোই থাকে। এবারে আমরা গাউসের উপাদান যেটা তড়িৎ ফ্লাক্সের সাথে সবচেয়ে বেশি জড়িত সেই সম্বন্ধে একটু বলি। তড়িৎ ফ্লাক্স সংক্রান্ত যে গাউসের উপাদান রয়েছে, যেরকম মহাকর্ষের ক্ষেত্রেও রয়েছে, আবার ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রেও রয়েছে, সেটার মূল বক্তব্য হচ্ছে যে যে তড়িৎ ফ্লাক্সটা বদ্ধ তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে যাচ্ছে সেইটা, সেই বদ্ধ তল, তার ভিতরে মোট যত আধান আছে তার 1/ε গুণ হচ্ছে যে তড়িৎ ফ্লাক্স। তাহলে এটা যদি আমি ক্ষেত্র ধরি, এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স, আগেই বলেছি। ইন্টিগ্রেশন সাইন দিয়ে কেন এরকম গুণ করেছি না, বোঝানোর জন্য। এটা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল, মানে বদ্ধ তল, মুক্ত তল মানে বদ্ধ তল, এরকম একটা বদ্ধ তল, সে যেরকম আকৃতিই হোক না কেন, অবশ্যই গাউসের তলের কল্পনা করা যায়। এস মানে সারফেস, ইন্টিগ্রাল তো থাকছে, এটা বদ্ধর জন্য বোঝাচ্ছে, ক্লোজের জন্য। ই ডট ডিএস হচ্ছে তড়িৎ ফ্লাক্স, আর এইটা হচ্ছে একটা স্টেটমেন্ট যে পরিমাণ তড়িৎ ফ্লাক্স হবে, যেটা আমি একটু আগেও তোমাদের বলেছিলাম, সেটা হচ্ছে 1/ε গুণ মোট তড়িৎ আধান সেই বদ্ধ তল দ্বারা আবদ্ধ যতটা হয়ে আছে। তাহলে সেই জন্য আমরা লিখছি ই ডট ডিএস q/ε। এই যে সূত্র তোমরা শিখলে, এখানে মাথায় রাখতে হবে বদ্ধ তল ক্ষেত্রে প্রযোজ্য তাদের ক্ষেত্রে প্রয়োগ করতে পারো যে ক্ষেত্রে গাউসের তল আমরা কল্পনা করতে পারবো। আর এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে তোমাদের, আধান কিন্তু ভেতরে আছে সেটা ধরে করা আছে। যদি আধানটা ভেতরে না থাকে, বাইরে থাকে, তখন কিন্তু ফ্লাক্স হয়ে যাবে 0। তার মানে বদ্ধ তলের অভ্যন্তরীণে যে আধান থাকবে সেটাই কন্ট্রিবিউশন করে, বাইরে থাকে সেটা কন্ট্রিবিউশন করে না। এবারে সাপোজ এখানে এরকম দুটো আধান আছে, একটা +q একটা -q।
কিন্তু এখানে আধান রয়েছে, তারপরেও কিন্তু ফ্লাক্স পাওয়া যাবে, কারণ মোট আধান মানে যে যেরকম আধান সেরকম যোগ নিতে হবে। যেহেতু একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ, তাহলে মোট আধান কিন্তু শূন্য, তাই কিন্তু এখানে শূন্য পাওয়া যাচ্ছে। যদি দুটোই প্লাস কিউ হয় তাহলে কিন্তু এরকম হবে 2q/ε0। তাহলে তোমার সাইনের ব্যাপারটা মাথায় রাখবে, নেগেটিভ হলে আমরা নেগেটিভ ধরবো তা না, নেগেটিভ পজিটিভ যা থাকবে ধরতে হবে, নিতে হবে, কারণ অভ্যন্তরীণ আধান থাকতে হবে। আবার যে আধানগুলো থাকবে তাদের যোগফল মানে মান পাওয়া যাবে, যদি মান না পাওয়া যায় তখন কিন্তু আমার ফ্লাক্স পাওয়া যাবে না। তো এটা একটু মাথায় রাখতে হবে কিন্তু আমাদের। আর এখানে বলতে গেলে গাউসের উপপাদ্য প্রয়োগ করে আমরা কিছু তড়িৎ ফ্লাক্স গুলো বের করি, সেখান থেকে মূল যেটা উদ্দেশ্য আমাদের সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য বের করা। তো তার মধ্যে সবচেয়ে সহজ যেটা আমাদের খুব কাজে লাগে, ধরো একটা গোলীয় পরিবাহী যার ব্যাসার্ধ r, তার সারফেসে ই কত হবে না, দেখতে পাচ্ছ E ডট ds q/ε0, ds মানে কত হচ্ছে 4πr², তাহলে কত হচ্ছে না E * 4πr² q/ε, তাহলে E = q/4πε² যদি শূন্য মাধ্যম হয় তাহলে এপসাইলন জায়গায় এপসাইলন 0 করবে, আর যদি এপসাইলন থাকে তাহলে তুমি এরকম করতে পারো তোমরা এটা, সেটাও করা যাবে। আবার এরকম হতে পারে হয়তো গোলীয় পরিবাহী রয়েছে, সেই গোলীয় পরিবাহীর ব্যাসার্ধ রয়েছে আর তার থেকে হয়তো x দূরত্ব বের করতে বলা হবে, তোমরা সেইখানে গাউসের তল কল্পনা করে দেবে, তো তখন ফর্মুলা হয়ে যাবে E = q/4πε x²। যেহেতু আমি x দূরত্ব বের করতে চাইছি, তাহলে x ভ্যালু হলে বুঝতে পারছি E কিভাবে ভ্যালু হবে, যেটা বিন্দু আধানের জন্য হয়ে থাকে, এটা মাথায় রাখবে। এর ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে কি গোলীয় পরিবাহী তার ভেতরে বের করতে বলা হলো, মানে সাপোজ এইখানে বের করা মানে যেহেতু কোন পরিবাহীকে যখন আমরা আধান দিই সে সবসময় কি আধানটা বহির্পৃষ্ঠে অবস্থান করে, বাইরের পৃষ্ঠে, কারণ ভেতরে কোনো আধান নেই, তাহলে তড়িৎ প্রবাহ থাকার কোনো প্রশ্ন হচ্ছে না। তাহলে ইম্পর্টেন্ট এমসিকিউ যে ভেতরের ক্ষেত্রে কিন্তু E = 0 হয়, এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে সাপোজ ধরো একটা অসীম বিজু পরিবাহী রয়েছে, তার কোনো একটা বিন্দুতে সাপোজ এই বিন্দুতে বি বিন্দুতে r দূরত্বে বের করতে বলা হয়েছে তড়িৎ প্রবাহ। আমি ফার্স্ট ভিডিও তোমাদের একটু বলেওছি না, তো এই ক্ষেত্রে মাথায় রাখবে এখানে তো বুঝতে পারছো রৈখিক ঘনত্ব মানে ল্যামডা ইউজ হবে, রো কিংবা সিগমা ইউজ হবে না। তাহলে E = 2λ/r, আর এই সাইড জন্য 1/4πε0। তো এটা মনের মধ্যে রাখবে যে আমি r ডিসটেন্স ধরেছি বলে যদি বইয়ের মতো আমি x ডিসটেন্স ধরি তাহলে কিন্তু এখানে x হবে, তাহলে e এর সাথে x দেখো স্কয়ার এখানে ছিল, এখানে স্কয়ার কিন্তু নেই, এটা কিন্তু বিজু পরিবাহীর ক্ষেত্রে। এবারে সাপোজ আরেকটা খুব ভালো প্রশ্ন রয়েছে, একটা অপরিবাহী পদার্থ মানে ধরলাম অপরিবাহী একটা সমতল পাত যাকে আমরা তড়িদায়িত হয়তো করেছি, মানে প্রশ্নটা এরকম থাকে অসীম অপরিবাহী সুষমভাবে আহিত সমতল পাতের জন্য, অসীম অপরিবাহী কিন্তু সুষমভাবে তড়িতায়িত সমতল পাত, এরকম পাতের জন্য। তো বুঝতে পারছো আমাকে যখন গাউসীয় তল এখানে কল্পনা করতে হবে তাহলে বুঝতেই পারছো দুদিকে আমাদের নিতে হচ্ছে, তাহলে এমনি কত হয় না এই ক্ষেত্রে E = এইটা হবে, মনের মধ্যে রাখতে হবে। আমি বাইরের কথা ধরেই করেছি, তো এই জন্য E = σ/2ε0, কিন্তু তোমরা দেখবে বইগুলোতে থাকে ফর্মুলা E = σ/2ε। তাহলে এখানে লক্ষ্য করে দেখো শুধু সিগমার মান জানলে তল যে ওই সিগমা ল্যামডা মানে ল্যামডা হলে দৈর্ঘ্য হয়ে যাচ্ছে, তাহলে সিগমার মানটা জানা থাকলে এবার এপসাইলন সেই মাধ্যমে তড়িৎ ভেতরে তোমাকে জানতে হবে। যদি না দেওয়া থাকে তোমরা এটা ইউজ করে নিতে পারো, কে এর মান দেওয়া থাকবে পরবর্তী ধ্রুবক, সে মানটা বসালে এপসাইলন তোমাদের মনে আছে 8.54 × 10⁻12 বসিয়ে এপসাইলনটা বের করে দিলে সেটা এখানে বসিয়ে দিলে, এবার e এর যা একক থাকবে ভোল্ট পার মিটার সেটা একক থাকবে, আর সিগমাটা বের করে দিলে কি অঙ্কে দেওয়া থাকবে, এই হচ্ছে ব্যাপার। তো এটা মনে রাখবে, এই ফরম্যাটটাও কাজে লাগবে অঙ্ক করার সময়। এবারে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট গুরুত্বপূর্ণ যে ফর্মুলা সেটা আমি বলি, সেটা হচ্ছে কি না সাপোজ তোমাদের কুলম্বস থিওরাম, কুলম্বস থিওরামের মূল যেটা বক্তব্য ভেক্টর আকারে লিখলে এটা কিংবা এটা, আমি বাইরের মাধ্যম ধরেই করছি, আর এমনি মাধ্যম যদি হয় তাহলে স্বাভাবিকভাবে আমরা এপসাইলন জিরোর জায়গায় আমরা যেরকম বইগুলো তোমাদের দিয়েছে E = σ/ε, ঠিক আছে। যদি y মাধ্যম না হয় তাহলে কিন্তু এপসাইলন লিখতে হবে। ইন জেনারেল বললে এপসাইলন জিরো না লেখাই ভালো, কারণ স্পেসিফাই তো হয়ে যাচ্ছে শূন্য মাধ্যম। ইন জেনারেল তোমরা শুধু এপসাইলন দিয়ে দেখো। এইবার দেখো এখানে মূল বক্তব্য হচ্ছে কি, যে কোনো আহিত পরিবাহী সে যেরকমই সেটা হোক না কেন, যে কোনো আহিত পরিবাহীর কাছে সে একটা গোলীয় পরিবাহী যদি হয়, আহিত পরিবাহীর কাছাকাছি মানে আহিত পরিবাহীর গায়ে বলো কাছে
বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত। দেখো তড়িৎ প্রাবল্য কোনোভাবেই তার ব্যাসার্ধ কিংবা কোনো কিছুর উপর শেপের উপর নির্ভর করছে না, শুধুমাত্র তার তলমাত্রিক ঘনত্বের উপর নির্ভর করছে, আর এটা তো মাধ্যমের জন্য রয়েছে। তো এই ফর্মুলাটা আমাদের খুব কাজে লাগে, কারণ হচ্ছে সিগমার মান তো শুধু আছে, আমি এই কি করে বের করব। কিন্তু সমস্যা হচ্ছে, শর্তটা এটাই, আহিত পরিবারের কাছেই শুধু এই মানটা বের পাবে, দূরের জন্য কিন্তু না, দূরের জন্য ক্যালকুলেশন করে বের করতে হবে। এটা আমার মনের মধ্যে রাখবে, এটাকে আমরা বলি কুলম্বস থিওরেম। তাহলে এখানে মোটামুটি তোমরা এই ফর্মুলাটা ভালো করে মনে রাখবে। কিন্তু এখানে কিন্তু আমাদের এই চ্যাপ্টারে মোটামুটি যে ফর্মুলাগুলো লাগবে শর্ট প্রশ্ন বলো কি বড় প্রশ্ন করার জন্য, সেগুলো আমরা এই দুটো ভিডিওতে আলোচনা করে নিলাম। পার্ট 1 ফার্স্ট পার্টের ভিডিওতে, আর সেকেন্ড পার্টের ভিডিওতে আমরা থার্ড পার্টে এই তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে কিছু বাছাই করা প্রশ্ন, যেগুলো তোমাদের এইচএস এবং এন্ট্রান্স এক্সামে কিছুটা হেল্প হবে সাহায্য নিজের থেকে করার জন্য, সেইটা আমরা আলোচনা করব। টিল দেন সবাই সুস্থ থেকো।